তাই এক প্রকার হতাশ হয়ে ল্যাপটপটা বন্ধ করতে যাচ্ছি, তখনই চোখ আটকে গেল একটা নামে, খারুস, দ্য আদার নেম অফ ডেথ। মনের ভিতর লাল অক্ষরে লেখা কথাগুলো অনুরণিত হলো, খারুস মৃত্যুর আরেক নাম। কিন্তু কে এই খারুস? উঠে আসুন মিস্টার সাহা, আর কোনো ভয় নেই। নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প হেমন্ত দত্তের খারুস। হেমন্ত দত্ত বর্ধমানের ইসলাবাদ হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক। গল্প শুনতে, পড়তে এবং লিখতে খুব ভালো লাগে। তার অনেক গল্প ইতিমধ্যেই আপনারা অডিও রূপে শুনেছেন এবং আরও অনেক গল্প খুব শিগগিরই আসতে চলেছে। আজকের গল্প পাঠে আমরা পেয়েছি 86.7 তোমার FM থেকে আরজে সৃজন, নকটার্নাল অডিও হরর স্টেশন থেকে দেবপ্রিয়া, সুপ্রজা, একটি বিশেষ চরিত্রে স্বপন সরকার, জয়, অভিক এবং সুদেশনা। গল্পের প্রচ্ছদ শিল্পী ভয়ের দেশ চ্যানেল থেকে সৌরেন্দ্র। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট শুরু করে ফেলা যাক আজকের গল্প, হেমন্ত দত্ত রচিত খারুস, অন্ধকার নামলেই। লুলি, লুলি, কই গেলা? মায়ের ডাকটা কানে এসে লাগতেই অন্ধকার কোণটায় নিজেকে আরও সাঁটিয়ে নিল লুলি। এই অবস্থায় মা যদি তাকে দেখে তাহলে? মায়ের ডাকটা বেশ কিছুটা দূর থেকে আরও একবার কানে এসে লাগলো লুলির। লুলি, কই গেলা? লুলি। ডাকটা একটু একটু করে মিলিয়ে যেতে খাবারের শেষ অংশটাই আরও একবার কামড় বসালো ললি। এ যে তার বড্ড প্রিয় খাবার। কষ বেয়ে রক্ত গড়িয়ে টপ টপ করে ছড়িয়ে পড়ল মেঝেতে পড়ে থাকা ধুলোর মধ্যে। টকটকে লাল রক্তটা দেখে ললির খিদেটা যেন আরও বেড়ে গেল। কাঁচা মাংসটা কচমচ করে খেতে শুরু করলো সে। খাওয়া শেষ হলে মুরগির পালকগুলোকে পায়ে মারিয়ে বের হয়ে এলো বাইরে। বাইরে বের হয়ে একবার থামল ললি। কষে তখনও কাঁচা রক্তের দাগ। বাঁ হাতের চেটো দিয়ে সেটা মুছে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। ছোট্ট এক চিলতে এবড়ো খেবড়ো উঠোনটায় পা দিতেই মা খিঁচিয়ে উঠল। এ কোথায় ছিলি রে এতক্ষণ? ডেকে ডেকে গলা চিড়ে গেল আমার। মা তাহলে দেখেনি তাকে। যাক, বাঁচা গেল, মনে মনে ভাবল ললি। ললিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মা আরও ক্ষেপে উঠল। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোং না মেরে গতটা একটু নোড়া না। যা না যা না, এগুলো নিয়ে এক্ষুনি রাস্তার মোড়ে দাঁড়া। যা, সব কটা বিক্রি করে আসবি, না হলে না চেলা কাটে পিঠে পড়বে একেবারে। পিঠের ছাল চামড়া গুটিয়ে দেবো আমি। বলতে বলতেই খুবচি মতো ঘরটায় ঢুকে গেল ললির মা। একটু পরেই একটা ঝুড়ি নিয়ে এসে ললির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে 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 নে, এটা নিয়ে এক্ষুনি গিয়ে দাঁড়া ওই রাস্তার মোড়টায়। ও বেলা গড়াতে শুরু করলে এরপর আর কখন বিক্রি হবে? বলে ঝুড়িটা এক প্রকার ঠুসে ধরিয়ে দিল। তারপর গজগজ করতে করতে এগিয়ে গেল। সকাল থেকে আমার মুরগিটা যে কোথায় গেল দেখ, আমার হয়েছে জালে সব দিক দিয়ে। মায়ের কথাগুলো যেন ভাসতে ভাসতে আছড়ে পড়ল ললির বুকে। সে চকিতে এক পলক চারিদিকটাই তাকালো। তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেল ঝুড়িটা নিয়ে। ঝুড়ির মধ্যে রাখা দইয়ের ছোট ছোট কাপগুলোকে নিজের মনে নেড়ে চেড়ে দেখতে লাগলো ললি। 15টা কাপের 3টে মাত্র বিক্রি হয়েছে। এতগুলো কাপ ফেরত নিয়ে গেলে মাঝ চেলা কাঠ পিঠে ভাঙবে। গনগনে আকাশের দিকে আধবোঝা চোখে তাকালো ললি।
রোদ এখন যেন উনুনের আগুন। ঠিক মোড়টাতেই একটা দই কোল্ড ড্রিঙ্কসের দোকান হয়েছে, তাই মোড়ের বেশ কিছুটা আগেই দাঁড়িয়েছে লুলি দই বিক্রির জন্য। খাঁটি মোষের দুধের দই, জমাট ক্ষীর, কিন্তু লোকজন সেসব বুঝলে তো, হুসহাস করে চলে যাচ্ছে সব গাড়ি ছুটিয়ে। সে হাত নাড়া দিলেও পাত্তাই দিচ্ছে না কেউ। সেই ঘণ্টাখানেক আগে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর তখনই মাত্র 3টে কাপ বিক্রি হয়েছে। তারপর বেশ কয়েকটা গাড়ি পেরিয়ে গেলেও কেউ আর তার হাত নাড়াই থামেনি। বেলা এখন অনেকটাই গড়িয়ে গেছে, গাড়ির সংখ্যাও কমে এসেছে। আর কি বিক্রি হবে? নিজের মনেই শুকনো খটখটে জিভটা একবার চেটে নিল লুলি। ঠোঁটে এখনও নোনতা স্বাদটা লেগে আছে। জিভে সেই স্বাদটা লাগতেই লুলির বুকের ভেতর কে যেন দৌড়ে গেল। অনুভূতির রেশটা সারা শরীরে ছড়িয়ে পড়ল তার। জিভটা যেন একটু লকলক করে উঠতে চাইল। খিদে, কি ভীষণ খিদে! কাঁচা রক্তের খিদে, কাঁচা মাংসের খিদে। বেশ কিছুটা দূর থেকে গাড়ির হর্নের আওয়াজটা কানে আসতেই চমকে উঠল লুলি। সোজা হয়ে দাঁড়িয়ে অভ্যাস মতো হাতটা নাড়ালো। গাড়িটা তাকে পাত্তা না দিয়ে এবারও পেরিয়ে গেল, কিন্তু হঠাৎই একটু এগিয়ে থেমে গেল গাড়িটা। গাড়ি থেকে বছর 26-এর একটা ছেলে মুখ বাড়িয়ে তাকালো লুলির দিকে। ছেলেটার চোখ দুটোতে যেন। গাড়িটা এবার পিছিয়ে এলো লুলির কাছ পর্যন্ত। তারপর ছেলেটা চোখে একটা মটকা মেরে বলল, কি রে, হাত দেখাচ্ছিস কেন? লিফট নিবি নাকি? ছেলেটার ঠোঁটের কোণে ছড়িয়ে পড়া চটচটে হাসিটা এক পলক তীক্ষ্ণ চোখে দেখল লুলি, কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, দই আছে, দই, খাঁটি মোষের দুধের দই। লুলি আর কিছু বলার আগেই ছেলেটা ভ্রুটা একটু নাচিয়ে বলল, দই? দুধ হবে না? ছেলেটার কথার সাথে খ্যাঁকে হাসিটাও যেন গরম হাওয়া ভেদ করে আছড়ে পড়ল লুলির কানে। লুলি দেখল ছেলেটার চকচকে চোখ দুটো এখন তার বুকের উপর। দ্রুত হাতে ওড়নাটা নামিয়ে নিল লুলি। তারপর মৃদু স্বরে বলল, জমাট ক্ষীর দই, 1 কাপ মাত্র 15 টাকা। ছেলেটা জিভ দিয়ে নিজের ঠোঁটটা চেটে নিল আবারও, চোখটা নাচিয়ে। তারপর আবার বলল, দই? দুধ হবে না? বলেই একটা গা ঘিনঘিনে হাসি ছুঁড়ে দিল। লুলির চোখ দুটোও জ্বলে উঠল দপ করে। ইচ্ছা হলো ওই ছেলেটার চোখ দুটো যেন উপড়ে নেয়, তারপর কচমচ করে চিবিয়ে খায়, কিন্তু তবুও নিজেকে সংযত করে আবার মৃদু স্বরে বলল, সত্যিই খুব ভালো দই, খেয়ে দেখুন। ছেলেটা গাড়ির সামনের দরজাটা খুলে নেমে এলো। তাহলে তো খেয়ে দেখতেই হয় বলে বেশ কিছুটা লুলির দিকে এগিয়ে এসে দইয়ের পাত্রগুলোর দিকে তাকালো। তারপর চকিতে দেখে নিল চারপাশটা। খাঁ খাঁ রোদে এলাকাটা প্রায় শুনশান। ছেলেটার ঝটিতে আরও কাছে এগিয়ে এসে চেপে ধরল লুলির হাত দৃঢ় পাঞ্জায়। লুলির হাতে ধরা ঝুড়ি ছিটকে পড়ল মাটিতে। দইয়ের কাপগুলো থেবড়ে বসে গেল সেখানে। লুলির মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বের হয়ে আসতে চাইল, কিন্তু লুলি আর বাধা দেবার আগেই ছেলেটা তাকে টানতে টানতে তুলল গাড়িতে। তারপর পকেট থেকে রুমাল বের করে সেটা ঠুসে দিল লুলির মুখে। বুকের ওড়নাটা দিয়ে দ্রুত হাতে লুলির হাত আর পা বেঁধে দিল শক্ত করে। তারপর পুঁটুলির মতো পিছনের সিটে লুলির কুকড়ে যাওয়া দেহটাকে ফেলে দ্রুত সামনে গিয়ে গাড়িটা ঝড়ের বেগে চালিয়ে দিল। গাড়িটা গিয়ে থামল জঙ্গলের বেশ কিছুটা ভিতরে। দুপুরে নিস্তব্ধতা এই জঙ্গলের অনেক বেশি ঘন। সেই ঘন নিস্তব্ধতাকে ভাঙতে চাইছে লুলির চাপা গোঙানিটা। ছেলেটা গাড়িটা থামিয়ে নেমে এলো দ্রুত পায়ে। ঝটিতে খুলল গাড়ির পিছনের দরজাটা। তারপর এক শরীর খিদে নিয়ে ঝাঁপিয়ে পড়ল লুলির ওপর। লুলি হাত পা বাঁধা অবস্থাতেই সজোরে আঘাত করল ছেলেটার মুখে। লুলির তীক্ষ্ণ ধারালো নখে ছিঁড়ে গেল ছেলেটার মুখ। ছেলেটা গড় গড়ে একটা গলায় বলল, ওরে শালি, খুব জোশ না তোর? দাঁড়া, সব গরম ঠান্ডা করে দিচ্ছি।
বলেই ছেলেটা লুলির মুখে গুজে রাখা রুমালটা খুলে নিল। তারপর একই রকম গড়গড়ে গলায় বলল, নে, এবার কত জোশ দেখাবি দেখা। লুলি তীক্ষ্ণ চোখে তাকালো ছেলেটার দিকে। এই মুহূর্তে ছেলেটার চোখ প্রচণ্ড খিদেই যেন ধক ধক করে চলছে। ছেলেটা তার লোভাতুর চোখ দুটো নিয়ে লুলির দিকে এগিয়ে এলো, আর ঠিক তখনই ছেলেটার ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্ত টপ টপ করে ঝরে পড়ল লুলির মুখে। সাথে সাথেই লুলির বুকের ভেতর কে যেন দৌড়াতে শুরু করলো। ছেলেটা দু চোখ ভর্তি খিদে নিয়ে এগিয়ে আসতে লাগলো। তখনই লুলি হেসে উঠল তীক্ষ্ণ স্বরে। ছেলেটা যেন থমকে গেল এক মুহূর্ত। তারপর ঝটিতে নিজের মুখটা নিয়ে এগিয়ে আসতেই লুলি বাঁধা হাত দুটো দিয়ে খামচে ধরল ছেলেটার গলা। এক ঝটকায় ছিঁড়ে নিল ছেলেটার টুপিটা। ফিনকি দিয়ে রক্ত ছিটকে বেরিয়ে এলো ছেলেটার গলাটা থেকে। লুলি তার জিভটা বেশ কিছুটা বাড়িয়ে চেটে চেটে খেলো রক্তটা। বুকের ভিতরে কেউ আবার দৌড়াতে শুরু করলো। আরও একবার খাঁ খাঁ দুপুর প্রচণ্ড নাড়িয়ে দিল লুলিকে। ধারালো এক কামড়ে ছেলেটার বুকের এক খাবলা মাংস তুলে নিল সে। তারপর কচমচ শব্দে চিবিয়ে খেতে লাগলো গরম রক্তে ভেজা মাংসটা। দুপুর আরও খানিকটা গড়িয়ে যেতে বাড়ি ফিরল লুলি। ছেলেটার নিথর দেহটাকে জোরালো এক লাথি মেরে গাড়ির বাইরে ফেলে রক্তে ভেজা ধারালো দাঁত দিয়ে খুলে ফেলল হাতের আর পায়ের বাঁধন। তারপর এক দৌড়ে জঙ্গল ভেঙে গরম রাস্তা পেরিয়ে পৌঁছালো গনগনে আগুনে পুড়তে থাকা উঠোনটায়। কিন্তু উঠোনটাই পা দিয়েই থমকে গেল লুলি। মা কেমন এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ঝটিতে বাঁ হাতের তালু দিয়ে মুখটা মুছে নিল। তারপর শুকনো একটা হাসি নিয়ে এগিয়ে গেল মায়ের দিকে। লুলির মা কড়কড়ে গলায় বলল, এত দেরি হলো যে? ঝুড়িটা কোথায়? ঝুড়ির কথাটা কানে যেতেই লুলির বুকের ভেতরটাই আবারও যেন কেউ দৌড়ালো। তাই মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে চিবুক কঠিন করে দাঁড়িয়ে রইল। লুলির মা যেন আরও বেশ কিছুটা ঝাঁঝিয়ে উঠল। কি হলো, উত্তর দিচ্ছিস না যে? ঝুড়ি নেই। মৃদু স্বরে বলল লুলি। নেই মানে? নেই মানে নেই, পড়ে ভেঙে গেছে। মৃদু চিৎকার করে বলল লুলি। লুলির চোখের সামনে এখনো দপ দপ করছে সেই ছেলেটার মুখটা। মাথার ভিতরে যেন গনগনে আগুন ঝরছে। মা লুলির কথা শুনে একটু থমকালো যেন। তারপর ছেঁড়া ওড়নাটাকে দেখে তীক্ষ্ণ স্বরে বলল, ওটা ছিঁড়লো কি করে? হ্যাঁ, ওটা ছিঁড়লো কি করে? একটা ছেলে ছিঁড়ে দিয়েছে। কাটা কাটা স্বরে বলল লুলি। লুলির মা যেন দপ করে জ্বলে উঠল কথাটা শুনেই। পড়ে থাকা একটা চেলা কাঠ তুলে নিয়ে গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ছুটে এলো। ছেনালি মারতে গিয়েছিলি? হ্যাঁ, ছেনালি মারতে গিয়েছিলি? আমি দুটো পয়সার জন্য কেটে মরছি, আর তুই? কথাটা বলতে বলতেই চেলা কাঠটা আছড়ে পড়ল লুলির পিঠে। যন্ত্রণায় কুঁকড়ে উঠল লুলি। মুখ দিয়ে সে যন্ত্রণার আওয়াজ চাপা স্বরে বের হয়ে এলো। কাতর স্বরে বলল, মা শোনো তুমি কথাটা। ওই ছেলেটা আমাকে জোর করে। জোর করে? হ্যাঁ, তোর মানেটা কি জোর করে? মানে আমাকে পিড়িতে ঢং দেখাচ্ছিস? তোর বাপটাও না ঠিক এরকমই ছিল। ভাদর মাসের কুকুরের মতো সারা দিন রাত বাইরে পড়ে থাকতো, আর তার রক্ত। কথাটা বলতে বলতেই আরও একবার চেলা কাঠটা তুলল লুলিকে লক্ষ্য করে। লুলিও ডান হাত দিয়ে সজোরে সরাতে চাইল কাঠের আঘাতটা, আর কাঠটা গিয়ে আঘাত করল লুলির মায়ের কপালে। গল গল করে রক্ত বেরিয়ে এলো সেখান থেকে। এক মুহূর্ত স্থির চোখে লুলি দেখল লাল রক্তের স্রোতটাকে। বুকের ভিতরটা আবারও সেই দৌড়টা শুরু হলো। জিভটা যেন মুখের ভিতর লক লক করে উঠল লুলির। মা এক মুহূর্ত স্থির চোখে দেখল লুলিকে। তারপর গনগনে গলায় বলল, ওরে, খুব তেজ হয়েছে না তোর? খুব তেজ হয়েছে। আজ তো তোকে আমি। কথাটা শেষ করতে পারল না লুলির মা। লুলির দুটো অবাধ্য হাত টিপে ধরেছে মায়ের গলা। ধারালো নখের আঘাতে সেখান থেকে ফিনকি দিয়ে বের হয়ে আসছে রক্ত।
ললির বুকের ভিতর দৌড় এখন অনেক বেশি। ললি দারুণভাবে চাইছে তার অবাধ্য হাত দুটোকে সরিয়ে আনতে, কিন্তু তার চকচকে চোখ দুটো তখন মায়ের গলা থেকে গড়িয়ে পড়া রক্তের স্রোতে স্থির। ললি আর কিছু চেষ্টা করার আগেই তার অবাধ্য হাত দুটো হ্যাঁচকা এক টানে ছিঁড়ে নিল মায়ের গলা। আর ললির মায়ের শরীরটা থর থর করে কেঁপে শেষ আর্তনাদটা শুকনো বাতাসে ছেড়ে সশব্দে পড়ে গেল মাটিতে। ললি ছুটে মায়ের দেহটার দিকে এগিয়ে যেতে গেল, আর ঠিক তখনই পিছন থেকে চিৎকারটা শুনতে পেল। বাপরে, রাক্ষসী রাক্ষসী খেয়ে ফেললো সব। ললি তাকিয়ে দেখলো পারণ দৌড়াচ্ছে চিৎকার করতে করতে। তার মানে পারণ সবটাই দেখেছে। এখন চিৎকার করে লোকজন জড়ো করবে। এই ছেলেটা বহুদিন ধরেই হুলো বিড়ালের মতো তার পিছু পিছু ঘুরছে, সেরকমই মাছের গন্ধে এসেছিল আজও হয়তো। আর তখনই এক মুহূর্ত স্থির হয়ে নিজেকে গোছালো লুলি, তারপর উঠোন টপকে দৌড় দিল। রাস্তায় বেরিয়ে বুঝতে পারল না ঠিক কোন দিকে যাবে। ঠিক তখনই দেখলো একদল লোক হাতে লাঠি আর টাঙ্গি নিয়ে দৌড়ে আসছে তাদের ঘরের দিকেই। সেদিকে এক মুহূর্ত তাকালো লুলি। লুলি দেখলো একদম সামনেই ছুটে আসছে পারণ, হাতে তার ধারালো টাঙ্গি। মনে মনে হাসলো লুলি, বেড়াল আজ বাঘ হয়েছে। ঝটিতে উল্টো দিকে দৌড় দিল লুলি। পালাতে হবে এক্ষুনি, কিন্তু কোথায় পালাবে? ছেঁড়া জুতো ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে দৌড়াতে শুরু করলো সে। লোহা গরম রাস্তায় বেশ কিছুটা দৌড়েই বুঝলো তার পায়ের তলায় ফোসকা পড়েছে। সেখানে এক জ্বালা ধরা অনুভূতি। গনগনে সূর্য যেন পুড়িয়ে দেবে মাথার ঘিলু। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। শুকনো ঠোঁটে একবার জিভটা বুলিয়ে নিল সে। সেখানে এখনো কাঁচা মাংসের স্বাদ। এক মুহূর্ত জঙ্গলের মুখটাই এসে থামল লুলি। এই জঙ্গলের ভিতরে গাড়িটার কাছে এখনো পড়ে আছে রক্তে মাখা খুবলে খাওয়া একটা দেহ। বুকের ভেতর আবারও যেন কেউ দৌড়াতে চাইল, কিন্তু সে দৌড় শুরু করার আগেই লুলির কানে এসে লাগলো খ্যাপা কুকুরের মতো তেড়ে আসা মানুষগুলোর আওয়াজ। যেমন করে হিংস্র পশুকে তাড়া করে তেমনভাবেই তেড়ে আসছে তারা। চোখ কিছুটা বিস্ফারিত করে লুলি দেখলো মানুষগুলোকে। সূর্যের আলো পড়ে টাঙ্গির ফলা যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে। চিবুক কঠিন করে আবারও দৌড় দিল লুলি। জঙ্গলের ভেতরে বেশ কিছুটা ঢোকার পরই পেছনের হল্লাটা মিলিয়ে গেল। একটু দম নিল লুলি। গলার ভেতরটা শুকিয়ে খটখটে হয়ে গেছে। বড় তেষ্টা পেয়েছে তার। মৃদু পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যেতে গেল, আর ঠিক তখনই গাছের আড়াল থেকে একজন তীরের মতো ছুটে এসে তার দেহটা মাটিতে ফেলে দিল। লুলি মাটিতে শুয়ে শুয়েই দেখল পারণ। তার হাতেও টাঙ্গিটাও চকচক করছে, কিন্তু তার থেকেও বেশি চকচক করছে তার চোখ দুটো। লুলি ঝটিতে পারণের পায়ে একটা লাথি মারল গায়ের জোরে। পারণ ছিটকে পড়ল দূরে। একটা গাছে ঠোকা লেগে কেটে গেল তার কপালটা। টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ল সেখান থেকে। পারণ দ্রুত উঠে হাতে টাঙ্গিটা নিয়ে তেড়ে এলো লুলির দিকে, কিন্তু পারণের কপাল থেকে গড়িয়ে পড়া লাল তাজা রক্তের স্রোতটা দেখে লুলির বুকের ভেতর আবারও সেই অজানা দৌড়টা শুরু হয়ে গেছে। তার জিভটা মুখের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। পারণ টাঙ্গিটা নিয়ে মুখে একটা আওয়াজ করে যেই লুলিকে আক্রমণ করতে গেল, সে বিদ্যুৎ বেগে উঠে ছোঁ মেরে কেড়ে নিল পারণের হাতের টাঙ্গিটা, আর ততোধিক তীব্র বেগে চালিয়ে দিল পারণের ডান পাটা লক্ষ্য করে। কাটা পা ছিটকে পড়ল একটু দূরে। পারণ মুখে তীব্র আর্তনাদ করে লুটিয়ে পড়ল একটু দূরে। লুলির মুখে তীক্ষ্ণ একটা হাসি খেলে গেল। ধারালো ঝকঝকে টাঙ্গিটা নিয়ে এগিয়ে গেল পারণের দিকে। তারপর মুখে একটা হিংস্র আওয়াজ করে ধারালো টাঙ্গিটা চালিয়ে দিল পারণের গলা লক্ষ্য করে। রক্তের একটা দলা ছিটকে এসে পড়ল তার মুখে। লকলকে জিভটা চেটে নিল গরম রক্তটাকে। তারপর চকচকে দুটো চোখ নিয়ে এগিয়ে গেল কাটা পাটা লক্ষ্য করে, আর এক কোপে কেটে নিল কাটা পায়ের একদলা মাংস। তারপর কচমচ করে চিবিয়ে খেতে শুরু করলো সেটা। আর ঠিক তখনই শুনতে পেল জঙ্গল ভেঙে দৌড়ে আসছে সেই লোকগুলো।
পায়ের মাংসটায় আরও একটা কামড় বসিয়ে কচমচ করে চেবাতে চেবাতে রক্তমাখা টাঙ্গিটা নিয়ে জঙ্গলের অন্ধকারের দিকে পা বাড়ালো লুলি। আর ঠিক তখনই ক্ষিপ্ত জনতার ভেতর থেকে একটা ধারালো টাঙ্গি শনশন করে বাতাস কেটে এসে তীক্ষ্ণভাবে গেঁথে গেল লুলির পিঠে। কয়েকদিন ধরেই নেট সার্ফ করছি একটা ডেডলি অভিযানে যাবার জন্য, কিন্তু কাছাকাছি তেমন কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। যে কটা আছে সেগুলো হয় অনেক দূরে, না হয় বিদেশে। পকেট যেহেতু এতটা এই মুহূর্তে পারমিট করছে না, তাই সেগুলোকে এক প্রকার বাদের খাতাতেই রেখেছি। কাছাকাছি তেমন কোনো একটা নজরে আসছে না, তাই এক প্রকার হতাশ হয়ে ল্যাপটপটা বন্ধ করতে যাচ্ছি, তখনই চোখ আটকে গেল একটা নামে, খারুস, দ্য আদার নেম অফ ডেথ। মনের ভিতর লাল অক্ষরে লেখা কথাগুলো অনুরণিত হলো। খারুস মৃত্যুর আরেক নাম, কিন্তু কে এই খারুস? তার সাথে মৃত্যুর যোগ ঠিক কোথায়? শিরদাঁড়া টান টান করে শুরু করলাম বর্ণনাটা পড়তে। এক বিদেশি লেখকের লেখা, নাম লেখা আছে প্যাট। খুব খুঁটিয়ে দেখতে লাগলাম বর্ণনাটা। কয়েক মিনিট পরে যা বুঝলাম তার বাংলা অর্থ করলে দাঁড়ায়, দুর্গাপুর টাউন ছড়িয়ে বনকাঠির জঙ্গল, সেখানে জঙ্গলের ঘন অন্ধকারে বাস করে হিংস্র এক নারী। তার প্রিয় খাদ্য মানুষের তাজা রক্ত আর কাঁচা মাংস। প্যাটের দেওয়া বর্ণনার শেষ লাইনটা আরও একবার পড়লাম, শি কামস আফটার দ্য ডার্ক ওয়েডিং থ্রু ব্লাড। সে আসে অন্ধকার নামলেই রক্ত মারিয়ে। বুকের ভেতর কথাগুলো যেন অজানা এক ঢেউ তুলল। মনে মনে বললাম, কে সেই বিভীষিকাময় নারী যে নিজের হাতে লিখে দিয়ে যায় মৃত্যুর পরোয়ানা? একবার তো তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। এই অভিযানটা প্রথম থেকেই ব্যাগরা মারছে। একে ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, তার ওপর বাস মাঝ রাস্তায় খারাপ, সেও প্রায় 1.25 ঘন্টা। তাই ঝুলঝাড়া হয়ে যখন বাস থেকে নামলাম তখন দুপুর বেশ খানিকটা গড়িয়ে গেছে। বাস স্ট্যান্ডে একটা হোটেলে দুপুরের খাবারটা কোনো রকমে সেরে ট্রাভেলসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ওই যে বললাম ব্যাগরা, সে এখানেও উপস্থিত। একটা ছোট গাড়ি খুঁজলাম, পেলাম না। অবশেষে 10 সিটের একটা টিটি গাড়িই নিতে হলো। পয়সাটাও গুচ্ছের খানেক বেরিয়ে গেল। কি আর করা যাবে, এ তো আর দীঘা থেকে মন্দারমণি ঘুরতে যাওয়া নয়, এ যে এক মারণ অভিযান। আমি নিজেও জানি না আমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। তাই আর সময় নষ্ট না করে ঢাউস গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম বনকাটি জঙ্গলের উদ্দেশ্যে। হিসেব অনুযায়ী আমি যদি একটু জোরে চালাই তাহলেও পৌঁছাতে সন্ধ্যের অন্ধকার নেমে আসবে। আর এই অন্ধকার কথাটাই যেন বুকের মধ্যে আবারও এক রোমাঞ্চের ঢেউ তুলল। অন্ধকার টপকেই সে রক্ত মারিয়ে আসে। গাড়িটা বেশ কিছুটা দ্রুত গতিতে চালিয়ে দিলাম, কিন্তু আধ ঘন্টা যাবার পরই থামতে হলো আমাকে। দেখলাম রাস্তার ঠিক মোড়টাতে, যেখান থেকে রাস্তাটা প্রায় একটা ইউটার্ন নিয়ে বনকাটি জঙ্গলের দিকে ঘুরে গেছে, সেখানে বিকেলের মোর্চে ধরা আলোয় একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। তার একটা পা নেই, ক্র্যাচে ভর দিয়ে সে দাঁড়িয়ে আছে। আমার গাড়িটা দেখেই লোকটা জোরে হাত নাড়ালো গাড়িটাকে থামাবার জন্য। প্রথমে ভাবলাম এড়িয়ে যাই, তারপর কি মনে হতে গাড়িটা থামালাম। লোকটা এগিয়ে আসতে তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। বিদেশি, ফর্সা মুখে হালকা সাদা দাড়ি, বিরাট একটা ব্যাগ তার পিঠে। আমি গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে বললাম, এনি প্রবলেম? লোকটি বিদেশি হলেও বেশ ভালো বাংলাতে উত্তর দিল, একটু লিফট নিতাম, আপনি তো এদিকেই যাচ্ছেন। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কি আর আপনার লাভ হবে? অবশ্য তার মাঝে কোথাও নামতে চাইলে নো প্রবলেম। আপনি কোথায় যাবেন?
বনকাটির জঙ্গল। বেশ ভারী স্বরে বলল লোকটি। বনকাটি জঙ্গল নামটা শুনে বুকের ভেতর কেমন একটা অনুভূতি শিরশির করে বয়ে গেল, যেন একটা ঘোরের মধ্যেই ইশারা করলাম উঠে পড়ার জন্য। লোকটি এসে উঠতেই আমি গাড়িটা ইউটার্নে ঘুরে যাওয়ার রাস্তার দিকে বাঁক নিলাম, আর তখনই চোখ আটকে গেল সাদা সাইনবোর্ডের লাল অক্ষরে লেখা শব্দগুলোতে, ডু নট ক্রস দ্য জঙ্গল আফটার ডার্ক। কথাগুলো নিজের মনের ভেতর পাক খেয়ে ঘুরতে লাগলো। জঙ্গল পার হওয়া যাবে না সন্ধে নামার পর। এটা কি সরকারি সাইনবোর্ড? তাহলে তো গার্ড থাকার কথা, কে জানে। মনের মধ্যে চাপা এক সংশয় নিয়ে গাড়ির গতিটা বাড়িয়ে দিলাম। আরও খানিকটা যাবার পর পিছনের বিদেশি ভদ্রলোক আলতো একটা হাসি দিয়ে বলল, নমস্কার, আমার নাম প্যাট। আমি একজন থ্রিল হান্টার। আপনার নামটা কি? অজান্তেই গাড়ির ব্রেকটা চেপে ধরেছি আমি। দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালাম তার দিকে। তিনি জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম মাই বয়? আমি ঈষৎ গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আপনি কি সেই প্যাট যিনি ইন্টারনেটে খারুসের ডেসক্রিপশন দিয়েছেন? ইয়েস মাই বয়, আমিই সে। মৃদু হেসে বললেন প্যাট। তারপর বেশ কিছুটা গম্ভীর হয়ে বললেন, আমার পাটা দেখেছ? এটা ওই খারুসের খিদের শিকার হয়েছে। আমার বুকের ভেতর কেমন একটা ঢিপ ঢিপ করে উঠল। আমি থ্রিল ভয়ঙ্কর রকমের পছন্দ করি, আর সেই কারণেই এই অভিযানে আসা। কিন্তু তবু কোনো হিংস্র নারীর কামড়ের ফলে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা কেন যেন মেনে নিতে পারলাম না। মন যেন বলছে এই অভিযানে মৃত্যু থাবা উঁচিয়ে দাঁড়িয়ে। তাই ঈষৎ কাঁপা গলায় বললাম, কিন্তু কে এই খারুস? আমার প্রশ্নে তিনি আবারও মৃদু হাসলেন। তারপর হালকা স্বরে বললেন, আমার অনুমান যদি রং না হয় তাহলে তুমিও তার খোঁজেই যাচ্ছ। আমি মানুষটার দিকে শুধু মুগ্ধ হয়ে তাকালাম। তিনি আমার দৃষ্টির অর্থ অনুধাবন করে বললেন, আমি প্রায় 25 বছর এই ওয়ার্ল্ডটাতে আছি, তাই কিছু তো অনুমান ক্ষমতা তো থাকবেই মাই ডিয়ার বয়। তবে এটা দেখে খুব ভালো লাগছে তুমি একজন বাঙালি হয়েও এরকম অভিযানে এসেছো। বাঙালিরা সাধারণত এই দিকগুলো একটু এড়িয়েই চলে। কথাটা সত্যি হলেও কেমন যেন কানে লাগলো। তবু চুপ করে সামনের দিকে তাকিয়ে গাড়িটা চালিয়ে চললাম। প্যাট বলে চলল, দেখো, এই বনকাটির জঙ্গলে আমি এসেছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন স্থানীয়ভাবে খারুস শব্দটি শুনি। শব্দটির সঠিক অর্থ অবশ্য আমি বলতে পারবো না, তবে মুরগির সাথে এর কোনো একটা মিল আছে বোধহয়। মুরগি? আমি একটু তাচ্ছিল্য করেই কথাটা জিজ্ঞাসা করলাম, এরকম একটা হিংস্র নারীর সাথে মুরগির কি সম্পর্ক? আমার প্রশ্ন শুনে তিনি কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, আই এম নট শিওর, তবে কোনো এক বিদেশি ভাষায় খারুস মানে মোস্ট প্রবাবলি মুরগি। আমি সামনের দিকে তাকিয়েই বললাম, তর্কের খাতিরে যদি তাই ধরে নেওয়া হয় তাহলেই বা সম্পর্কটা কি? আমার এই প্রশ্নে প্যাটের চিবুক একটু কঠিন হলো। তিনি বেশ কিছুটা গম্ভীর স্বরে বললেন, ঘন জঙ্গলের অন্ধকারে যখন মুরগির ডাক শুনবে, জানবে সে আসছে। আমি উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, তখনই দেখলাম ফুট 10 দূরে রাস্তার ধারে দুজন দাঁড়িয়ে গাড়িটাকে লক্ষ্য করে হাত নাড়া দিচ্ছে। আমি কিছুটা বিরক্তি নিয়ে গাড়িটাকে দাঁড় করালাম। তারপর মুখটা বাড়িয়ে একই রকম বিরক্তি নিয়ে বললাম, কি হলো কি, হাত নাড়াচ্ছেন কেন? দেহাতি লোকটা একটু এগিয়ে এসে হেঁ হেঁ করে বলল, আজ্ঞে দাদা, আমাদের একটু গাড়িতে তুলে নেবেন।
বড্ড উপকার হয়। বলেই আমার উত্তরের অপেক্ষা না করে পিছনে দাঁড়িয়ে থাকা তার বউকে তাড়া দিল। কই রে, চটপট আয়, দেরি হয়ে যাচ্ছে যে। বউটিকেও দেখলাম মাথাটা ঝাঁকুনি দিয়ে নেড়ে চটপট গাড়ির দরজা খুলে উঠে পড়ল। আমি হে হে করে উঠলাম, আরে আরে উঠে পড়ছো যে, আরে কোথায় যাবে সেটা বলবে তো। লোকটাও গাড়িতে উঠতে উঠতে বলল, আমরা যাব মোহনপুর। ওই বনগাটি জঙ্গলের একটু আগে একটা মোড় পড়বে, ওইখানে নামিয়ে দিলেই হবে। বাকিটা আমরা হেঁটে মেরে দেব, তুই কি বলিস? বলেই পাশে বসে থাকা বউটিকে ঠেলা দিল। বউটিও উত্তরে দুলে দুলে মাথা নাড়ল। আমি মানুষগুলো সরলতায় একটু নরম হয়ে গেলাম, কিন্তু তখনও বুঝিনি যে এই সারল্য শুধুই মুখোশ। এর ভিতর লুকিয়ে আছে এক অন্য ভয়ঙ্কর রূপ। বুঝেছিলাম অনেক পরে। আমি কি করব না করব সিদ্ধান্ত নিতে না পেরে ঘাড় ঘুরিয়ে প্যাটের দিকে তাকালাম। কেন জানি না এই 6 ফুট দীর্ঘ সুঠাম দেহের মানুষটাকে আমি এই অভিযানের নিজেই ক্যাপ্টেন বলে মেনে নিয়েছি। আমার তাকানোর অর্থ ধরতে পেরে আলগা হাসি দিয়ে তিনি বললেন, আরে নিয়ে যাও, আমাদের সঙ্গেই চলুক। আমি ঈষৎ মাথা নেড়ে গাড়িটাকে আবার স্টার্ট দিলাম। প্রায় মিনিট 15 পরে এলো মোহনপুরের মোড়। এখনকার সব কিছু ভালো করেই আমি স্টাডি করে এসেছি, তাই চিনতে বিশেষ অসুবিধে হচ্ছে না আমার। আমি গাড়িটার গতি কমাতে কমাতে বললাম, ওই এসে গেছে আপনাদের মোহনপুরের মোড়। কিন্তু দেখলাম দেহাতি লোকটার মধ্যে নামার কোনো ইচ্ছেই নেই। মাথা চুলকাতে চুলকাতে বলল, আর একটু নিয়ে চলুন দাদা, সামনে নামিয়ে দেবেন, বড্ড উপকার হবে। সন্ধ্যা গড়িয়ে আসছে। আমি এখন যতটা সম্ভব দ্রুত বনকাটির এই জঙ্গলটার ভেতর পৌঁছাতে চাইছি, তাই আর কথা না বাড়িয়ে এগিয়ে চললাম। কিন্তু আজ মনে হয় কোনো কিছুই ঠিক হবার কথা নেই। সেই শুরু থেকেই ব্যাগরাটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আমার। মিনিট 10 যাবার পরে আরও একজন লোক প্রায় রাস্তার মাঝে দাঁড়িয়ে আমার গাড়িটাকে থামালো। প্রচণ্ড রেগে কিছু একটা বলতে গিয়েও নিজেকে সংযত করে নিলাম। কেন যেন মনে হলো লোকটা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি প্রায় সন্ধে হওয়া আবছা আলোয় দেখলাম লোকটা একটা আলখাল্লা টাইপের পোশাক পরে আছে, মাথায় লাল কাপড়ের একটা ফেটি, বেশ লম্বা একটা ঝোলা তার কাঁধে। শালা নিচেকে যেন আমার ড্রাইভার বলে মনে হচ্ছে এখন। এ তো দীঘা থেকে মন্দারমণি যাওয়াই হলো, এই ঢাউস গাড়িটাই যত কাল। এবার মুখ বাড়িয়ে আমি কিছু বলার আগেই লোকটা ভারী স্বরে বলল, একটু বনকাটি জঙ্গলের সামনে আমায় নামিয়ে দেবেন তো। আমি একটা হাসি দিয়ে বললাম, চটপট উঠে পড়ুন, যেখানে নামবেন বলবেন, ঠিক নামিয়ে দেবো। এটা ট্রাভেলসের গাড়ি আর আমরা বনকাটির জঙ্গলে বেড়াতে যাচ্ছি সকলে। লোকটা আমার খিল্লিটা বিশেষ গায়ে মাখল না, পরিবর্তে স্থির একটা দৃষ্টি দিয়ে দেখলো আমায়। তারপর ধীর পায়ে এসে গাড়িতে উঠে বসলো। আমি আরও কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই মুরগির একটা চাপা ডাক আমার কানে এসে লাগলো। অজান্তেই আমার চিবুক কঠিন হয়ে গেল। ভিউ মিররে দেখলাম প্যাটের মুখও ভীষণ কঠিন। আলখাল্লা পড়া লোকটি একটু অপ্রস্তুত হাসি দিয়ে বলল, ঝোলার ভেতর মুরগিটার মনে হয় খিদে পেয়েছে, তাই বেটা কক কক করছে। প্যাটের নাক দিয়ে যেন একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে এলো। আমিও বেশ একটু হালকা বোধ করলাম। আবারও বেশ কিছুটা দ্রুত গাড়িটা চালিয়ে একেবারে বনকাটি জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম। দেহাতি দম্পতির গাড়ি থেকে নামার কোনো লক্ষণই দেখছি না, মুফতে যতটা যাওয়া যায় আর কি। আমি সামনের সুবিশাল ঘন জঙ্গলটার দিকে তাকালাম। এই সেই বনকাটির জঙ্গল। এর অন্ধকারেই হয়তো অপেক্ষা করছে মৃত্যুর দূত, ধারালো কোনো অস্ত্র নিয়ে। আমায় থেমে যেতে দেখে প্যাট বলল, কি হলো মাই বয়, থেমে গেলে কেন? আমি কিছু বলার আগেই দেহাতি দম্পতি দেখলাম নামার জন্য প্রস্তুত হলো। লোকটা একই রকম গলায় বলল, দাদা আমরা তাহলে এখানে নেমে যাই।
বলে পোটলা পুটলি নিয়ে যেই নামতে যাবে তখনই গাড়ির সামনে চকিতে একটা মুরগি কক কক ডাক তুলে দৌড়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল এক নারীর অবয়ব। শূন্যে ভেসে রয়েছে সে, হাতে ধারালো টাঙ্গি, সেখান থেকে টপ টপ করে ঝরছে রক্ত। নারী মূর্তি ভয়ঙ্কর বেগে ধেয়ে এসে হাতের টাঙ্গি দিয়ে সজোরে আঘাত করলো গাড়ির সামনের কাঁচটায়। দেহাতি লোকটির বউ ভয়ে চিৎকার করে উঠল। আমি দ্রুত গাড়িটা সামনের জঙ্গলের দিকে চালিয়ে দিলাম, আর সাথে সাথেই একটা কাটা পা আছড়ে পড়ল গাড়িটার সামনের ভাঙা কাঁচের উপর। রক্ত স্রোতের মতো বয়ে গেল সেখানে। একটু পরেই হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল। ঘন গাঢ় এক নিস্তব্ধতা ঘিরে ধরল যেন। প্যাট একটু কান পেতে শুনতে চাইল আর কোনো শব্দ ভেসে আসে কিনা। তারপর অদ্ভুত এক হাসি দিয়ে বলল, মাই ডিয়ার, শি ওয়েলকামস আস। আর দাঁড়িয়ে লাভ নেই, চলো। আমি কেমন একটা ঘোরের মতোই গাড়িটা চালিয়ে দিলাম। প্যাটের নির্দেশ মতো জঙ্গলের যে জায়গাটায় গিয়ে থামলাম সেখানে গাছের ঘন ভাবটা একটু কম। পাশে একটা ছোট্ট জলাশয়। বনকাটির এই জঙ্গলে ঢোকার মুখে ওই নারী মূর্তি আর কাটা পায়ের ঘটনাটাই এতটাই নাড়া খেয়েছিলাম যে তখন দেহাতি মানুষগুলো গাড়িতেই থেকে গেছে খেয়ালই নেই। তারাও হয়তো ঘটনার আকস্মিকতায় এতটাই ভয় পেয়েছে যে নামতে আর সাহস পায়নি। এখন গাড়ি থামতে জিজ্ঞেস করলাম, আপনারা কি করবেন? তখন তো আর নামা হলো না। লোকটা মাথা চুলকাতে চুলকাতে বলল, এই মানে দাদা, কিছু যদি মনে না করেন তাহলে আজকের রাতটা আপনাদের সাথে একটু থাকতে দেন। যে দৃশ্য দেখলাম আর কোথাও এমন যেতে সাহস হচ্ছে না। কাল সকাল হলেই আমরা চলে যাব। প্যাট গাড়ি থেকে নামতে নামতেই বললেন, আরে থেকে যাক, আমার কাছে এক্সট্রা টেন্ট আছে, কোনো অসুবিধা হবে না। কিছু বলার আগেই আলখাল্লা পরিহিত লোকটি বলল, আমিও আজ রাতে এখানেই থাকব। কাল সকালে সূর্য ওঠার আগেই বেরিয়ে যাব। এই জঙ্গলের উত্তর পশ্চিম কোণে একটা গোরস্থান আছে, আমি যাব সেখানে। কয়েকদিন থাকব কিছু ক্রিয়াকর্মের জন্য। বলে বেশ বড় বড় পা ফেলে সে এগিয়ে গেল একটা বড় গাছের দিকে। প্যাট ইতিমধ্যে আলো জ্বেলে ফেলেছে। দ্রুত হাতে তাঁবু খাটাতে ব্যস্ত সে। আমার তাঁবুটাও ঠিক করলাম প্যাটের তাঁবুর ঠিক পাশেই খাটাবো, তাই সেদিকে এগিয়ে গেলাম। দেহাতি মানুষগুলোকেও দেখলাম প্যাটের তাঁবুর ডান দিকে বেশ খানিকটা সরে তাদের তাঁবুটা খাটাবার ব্যবস্থা করছে। কিন্তু আলখাল্লা পড়া লোকটার মধ্যে তাঁবু খাটানো বা ওই জাতীয় কোনো কিছু করার আগ্রহ দেখলাম না। আমি তাঁবুর দড়িটা বাঁধতে বাঁধতে বললাম, কি হলো, আপনার সাথে কোনো তাঁবু নেই? লোকটি একটা গাছের তলায় পায়ে করে বেশ কিছুটা পাতা সরাতে সরাতে বলল, আমারও সব কিছু লাগবে না রে বেটা, এই আকাশই আমার তাঁবু। বলে আবার নিজের কাজে ফিরে গেল সে। আমিও নিজের মনে একবার মাথা নেড়ে তাঁবু খাটানোর দিকে মন দিলাম। বেশ খানিক পরে তিনটে তাঁবু ফাঁকা জায়গাটায় গজিয়ে উঠল। আমি দ্রুত বিছানা পেতে বেশ কয়েকটা জিনিস গুছিয়ে রাখলাম। তারপর জলের একটা পাত্র হাতে নিয়ে টর্চের আলো ফেলে এগিয়ে গেলাম জলাশয়টার দিকে। বেশ কিছুটা যাবার পর দেখলাম জলাশয়ের দিক থেকে একটা আলোর রেখা এগিয়ে আসছে। আলোর রেখাটি আরও খানিকটা এগিয়ে আসার পর চিনতে পারলাম ওই দেহাতি লোকটির বউ জলাশয় থেকে নিশ্চয়ই জল আনতে গিয়েছিল। একেবারে মুখোমুখি দেখা হয়ে যাওয়ায় সৌজন্য দেখিয়ে বললাম, জল আনতে গিয়েছিলেন বুঝি? আমায় বলতে পারতেন, আমি এনে দিতাম। এই অন্ধকারে। না না, ঠিক আছে, এই আর এমন কি ব্যাপার? কথাগুলো আমার কানে যেন কেমন একটা লাগলো। একজন দেহাতি মহিলার কথা এত স্পষ্ট হতে পারে? তাছাড়া প্রায় অপরিচিত একজন পুরুষ মানুষের সাথে এই ধরনের মহিলারা সাধারণত একটু জড়তা অনুভব করে, কিন্তু এই মহিলার মধ্যে তেমন তো কিছু লক্ষ্য করছি না। মহিলা আবারও কাটা কাটা স্বরে বলল, আপনিও তো জল আনতে যাবেন,
ঠিক আছে, এখন তাহলে আসি। বলে যেই সে ঘুরল, আমার চোখ আটকে গেল মহিলার কোমরে গুঁজে রাখা অস্ত্রটাই। এরকম ভয়ঙ্কর অস্ত্র মহিলার কোমরে লুকোনো কেন? কে এরা? তাহলে কি দেহাতির ছদ্মবেশে অন্য কেউ? কি আসল পরিচয় এদের? আমার চোখের সন্দেহ দারুণভাবে ধরা পড়েছে মহিলার চোখে। তাই দ্রুত যাওয়ার জন্য সে পা বাড়ালো। আমি ঝটিতে চেপে ধরলাম মহিলার হাত। চাপা অথচ তীক্ষ্ণ স্বরে বললাম, কে আপনি? সত্যি করে বলুন, কি পরিচয় আপনাদের? এখানে কেন এসেছেন? আমি টর্চের মৃদু আলোয় দেখলাম মহিলার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল। আর আমি কিছু বোঝার আগেই মহিলা অদ্ভুত কায়দায় আমার কোমরে সজোরে লাথি বসালো। আমি ছিটকে পড়লাম দূরে। হাতের টর্চটাও ছিটকে পড়ে গেল। মহিলা ক্ষিপ্র গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার কপালে বন্দুকের নলটা চেপে ধরে চাপা স্বরে বলল, এখন আর একটাও প্রশ্ন নয়। আমার পরিচয় সঠিক সময় ঠিক জেনে যাবেন। আপাতত নিজের কৌতূহলটা নিজের ভিতরেই চেপে রাখুন। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা যে একটা মৃত্যুকূপে ঢুকে পড়েছেন সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন, তাই সাবধানে থাকবেন। বলেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আমি আরও কয়েকটা মুহূর্ত ওখানেই থ হয়ে শুয়ে রইলাম। তারপর আস্তে আস্তে উঠে জ্বলতে থাকা টর্চটা তুলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম জলাশয়ের দিকে। কানে শুধু বেজে চলল মহিলার ছুঁড়ে দেওয়া শেষ কথাগুলো, মৃত্যু কই ঢুকে পড়েছে, কিন্তু মৃত্যু কার শিয়রে? রাতে খাওয়া দাওয়া যে যার মতো করে সেরে নিয়েছি। আমি সন্ধ্যের ঘটনার পর এক প্রকার চুপ করেই আছি। প্যাট মজা করছিল আমি নাকি ভয় পেয়ে গেছি। ভয় নয়, অস্বস্তি, চরম এক অস্বস্তি। এখন তো আমার ওই আলখাল্লা পড়া লোকটাকেও সন্দেহ হচ্ছে। কে জানে আদৌ কোনো ফকির কিনা। কিন্তু একটা জিনিস ভেবে অদ্ভুত লাগছে, শুধু আমি নই, আরও অনেকেই এই খারুসের দেখা পেতে চায়। আপন মনে কাটা ছেঁড়া করে চলেছি অনেক কিছুই। হঠাৎই একটা গুনগুন শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে আমি কান খাড়া করে শব্দটা শুনতে চেষ্টা করলাম। একটু পরে বুঝলাম কেউ মৃদু স্বরে মন্ত্র জাতীয় কিছু পড়ছে। চকিতে উঠে আলতো পায়ে বাইরে এলাম। তাঁবুর সামনে জ্বলতে থাকা মৃদু আলোয় দেখলাম সেই আলখাল্লা পড়া লোকটাকে গাছের তলায় আসন পেতে বসে আছে। এত রাতে কি করছে লোকটা? বড় কৌতূহল হলো আমার। ধীর পায়ে এগিয়ে গেলাম, আর যা দেখলাম তাতে আমি নিজেই যেন ভয়ঙ্কর রকমের চমকে উঠলাম। লোকটা তার ঝোলার ভেতর পুড়ে রাখা মুরগিটাকে বের করেছে, আর তাকে এক হাতে ধরে অন্য হাতের একটা পাত্র থেকে ধীরে ধীরে ঢেলে দিচ্ছে লাল তরল। দুর্বোধ্য ভাষায় উচ্চারিত মন্ত্রের অর্থগুলো ধরতে না পারলেও পাত্রের তরলটা যে রক্ত তা দারুণভাবে বুঝতে পারছি। মুরগিটাকে এরকম রক্তস্নাত করে কি করতে চাইছে লোকটা? আর কিছু ভাবার আগেই কানের কাছে গরম নিঃশ্বাসের স্পর্শ পেলাম। চকিতে পিছনে ঘুরলাম, দেখলাম ঠিক আমারই পিছনে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, ও নিজাম ফকির এই মুহূর্তে প্রেতবন্ধন ক্রিয়া করছে। আপনি কি ওকে আগে থেকেই চেনেন? আমি বেশ খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। প্যাট ঈষৎ মাথা নেড়ে বলল, মাত্র কয়েক ঘন্টা আগে চিনেছি। নিজাম এসেছে তোমার খারুসকে বন্দি করতে। এই প্রক্রিয়া তারই বিগিনিং, মাই ডিয়ার বয়। কাটা কাটা স্বরে বলে চলা কথাগুলো যেন আমার প্রতিটি শিরাকে উত্তেজিত করে তুলল। মনে হলো এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা হয়তো ক্যাপ্টেন হয়েই জন্ম নেয়। না হলে সেই সন্ধে থেকে সকলে একসাথে এসেছি। কই, আমি তো আলখাল্লা পড়া লোকটার সম্পর্কে কিছুই জানতে পারিনি। এমনকি একজন বিদেশি হয়েও প্রেতবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবলীলায় যে বলে যেতে পারে, তাকে ক্যাপ্টেন না মেনে উপায় কি? প্যাট আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু স্বরে বলল, চলো মাই বয়, তাঁবুতে ফিরে যায়।
আমি ঈষৎ মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েই থেমে গেলাম। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। প্যাটের দিকে তাকিয়ে বললাম, ওই দেহাতি লোকটা আর তার স্ত্রী। আমার কথা শেষ হবার আগেই প্যাট একটু গম্ভীর স্বরে বলল, ওরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছে সিক্রেট মিশনে, আর ওই মেয়েটি ওনার স্ত্রী নন, অ্যাসিস্ট্যান্ট। নামটা আমি এখনো জানতে পারিনি। আর কত অবাক হব, কত মুগ্ধ হব লোকটাকে দেখে। প্যাট একই রকম মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, তুমি হয়তো সন্ধ্যাবেলায় খেয়াল করনি, মেয়েটি যখন জলাশয় থেকে জল আনতে যায় ওর পায়ে ভারী বুট পরা ছিল। এ ধরনের বুট কেবল পুলিশের লোকেরাই পরে। তাছাড়া থাক, সবই নিজেই বুঝতে পারবে সময়ের সাথে। আসলে সবাই বন্দি করতে চায় খারুসকে তাদের নিজেদের মতো করে। দেখা যাক কে পারে। বলেই ক্রাচের মৃদু আওয়াজ তুলে নিজের তাঁবুর দিকে চলে গেল। আমি আরও কিছুক্ষণ স্থির হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। মনে মনে বললাম, স্যালুট তোমায় ক্যাপ্টেন। প্যাটের সাথে কথা বলে এসে মনটা বেশ ঠান্ডা হয়ে গেল, তাই একটা কড়া ঘুমে ডুবে গেলাম। ঘুম ভাঙল মুরগির ডাকে। বুঝলাম ভোর হয়ে গেছে। নিজাম ফকিরের মুরগিটা ডাক দিয়ে ভোরের জানান দিচ্ছে। ঘুম জড়ানো চোখে হাত ঘড়ির দিকে তাকালাম, আর তাকাতেই প্রচণ্ড এক নাড়া খেলাম। আমার ডিজিটাল ঘড়ি জানান দিচ্ছে রাত্রি 2:30। ব্যাপারটা কি হলো? মানুষের প্রকৃতিকে চিনতে ভুল হতে পারে, কিন্তু এরকম অবলা প্রাণীর নয়। তাছাড়া মুরগির ডাকটা আসছে একদম তাঁবুর মুখটা থেকে। আমি বেশ কিছুটা কৌতূহল নিয়ে সেদিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার বুক ফাঁকা হয়ে গেল। তাঁবুর মুখটাতে আলো ছায়া ঢাকা জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর নারী মূর্তি। এখনো হাতে তার ধারালো টাঙ্গি, চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। ধারালো টাঙ্গিটা থেকে টপ টপ করে ঝরছে রক্ত। যাকে দেখার জন্য এত আগ্রহ নিয়ে বনকাটির জঙ্গলে এসেছিলাম, আজ এই মুহূর্তে সেই ভয়ঙ্কর মূর্তিটাকে দেখে বুকের ভেতরটা যেন ভয়ে চুপসে গেল। আমি বিছানা ছেড়ে উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এই সেই খারুস যে কোনো এক অমোঘ টানে এতগুলো মানুষকে এই জঙ্গলে নিয়ে এসেছে, যে এই জঙ্গলে সৃষ্টি করেছে আতঙ্কের দুর্ভেদ্য গড়। আমি প্রায় অবশ হয়ে দেখলাম খারুস তথা ওই ভয়ঙ্কর নারী মূর্তিটা ধারালো টাঙ্গিটা নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। আমি বিছানার মধ্যেই ভয়ে আরও খানিকটা গুটিয়ে গেলাম, যেন বুকের ভিতর হৃৎপিণ্ডটা কাটা মাছের মতো লাফাচ্ছে। খারুস তার ধারালো টাঙ্গিটা নিয়ে মুখে ভয়ঙ্কর একটা আওয়াজ করে তেড়ে এলো আমাকে লক্ষ্য করে। আমিও ভয়ে চোখ বুজে ফেললাম, আর ঠিক তখনই এক ঝাঁক গুলি আমার তাঁবুটাকে এফোর ওফোর করে দিল। আমি চোখ খুলে তাকালাম, দেখলাম সেই ভয়ঙ্কর নারী মূর্তিটা আর নেই। পরিবর্তে তাঁবুর মধ্যে আরও দুটো মানুষ দাঁড়িয়ে, তাদের হাতে উদ্যত বন্দুক। একটু পরেই সেখান থেকে ভারী একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, উঠে আসুন মিস্টার সাহা, আর কোনো ভয় নেই। আমি উঠে ধীর পায়ে এগিয়ে গেলাম সেদিকে। কাছে যেতেই সেই দেহাতি লোকটা হাত বাড়িয়ে দিল। নমস্কার, আমি সুবীর পুরকাইত। এ আমার সহকারী মিস সরকার। মহিলাও হাত বাড়িয়ে মৃদু শেক করল, তারপর আলতো হেসে বলল, সন্ধ্যের ব্যবহারের জন্য আমি সত্যিই খুব লজ্জিত। আসলে তখন আমার সত্যিই আর অন্য কিছু করার ছিল না। পারলে আমায় ক্ষমা করবেন। মিস্টার পুরকায়েত আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই পেছন থেকে প্যাটের গলা ভেসে এলো, ভবিষ্যতে এরকম সিক্রেট মিশনে এলে আরও সাবধান হবেন মিস্টার পুরকাইত, অন্তত বন্দুক টন্দুকগুলো। তারপর একটু থেমে বললেন, বন্দুকের গুলি দিয়ে খারুসকে ধরা যাবে বলে আমার অন্তত মনে হয় না। অবশ্য আপনারাও 2-1 দিনের মধ্যেই বুঝে যাবেন, কারণ খারুস কোনো মানুষ নয়। তাছাড়া নিজের মনেই বিড়বিড় করে কিছু বলতে বলতে প্যাট নিজের তাঁবুর দিকে অদৃশ্য হয়ে গেল। মিস্টার পুরকায়েত আর তার সহকারী মহিলাটিও একটু পরে চলে গেলে আমি আবার বিছানায় ফেরার জন্য তৈরি হলাম, কিন্তু চোখ আটকে গেল সামনের গাছের সারির নিচে।
নিজাম ফকির কোথায় গেল? এতক্ষণ খেয়াল করিনি, এখন দেখলাম জায়গাটা ফাঁকা। মনে আবারও এক অস্বস্তি নিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম, কিন্তু চোখ বুঝতে পারলাম না। চোখের সামনে শুধু ভাসতে থাকলো এক হিংস্র নারী মূর্তির অবয়ব। সকালের আলো ফুটতেই দৃশ্যপট যেন পাল্টে গেল। হাজার পাখির কিচিরমিচির শব্দ যেন জঙ্গলের ঘন অন্ধকারকে রোমাঞ্চিত করে তুলল। খারুস দিনের আলোই আসে না, তাই রোমাঞ্চটা রিলিজ করতে ইচ্ছে হলো আমার। দ্রুত তৈরি হয়ে নিলাম। ইচ্ছে উত্তর পশ্চিম দিকে একবার যাব, সেদিকে গোরস্থানটা দেখার বড় স্বাদ হচ্ছে। বাইরে এসে দেখলাম প্যাটও জঙ্গল ট্রাভেল করার জন্য তৈরি হয়ে নিয়েছে। আমাকে দেখে মিষ্টি হেসে উইশ করলো। গুড মর্নিং মাই বয়, জঙ্গলে ঘুরতে বের হচ্ছে মনে হচ্ছে। আমি ঈষৎ মাথা নাড়লাম। দেখলাম কালকের রাতের ঘটনা নিয়ে সে কিছুই বলল না, পরিবর্তে প্যাট একই রকম হাসতে হাসতে বলল, বেশ সাবধানে যাও, আর সন্ধ্যার আগেই ফিরে এসো। আমি আবারও মাথা নেড়ে যাবার জন্য পা বাড়াতে গিয়ে একবার মিস্টার পুরকাইতের তাঁবুর দিকে তাকালাম। প্যাট ক্রাচটা ঠিক করতে করতে বলল, ওরা সকালেই কাউকে কিছু না বলেই বেরিয়ে গেছে। আমি আর কথা না বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে হাঁটা দিলাম। বেশ কয়েক ঘন্টা হাঁটার পর চোখে পড়ল গোরস্থানটা। এদিকে কেন এলাম জানি না, তবে কিছু একটা যেন টানছিল আমায় কাল থেকে। গোরস্থানটা আয়তনে বিশেষ বড় নয়, আন্দাজ হাফ বিঘা মতো হবে। আমি মোবাইলে বেশ কয়েকটা ছবি তুললাম। আরও একটু এগিয়ে যাব ভাবছি, তখন পিছন থেকে ভারী গলাটা ভেসে এগে, কিরে ঢুনতে ঢুনতে চলি এলি? আমি তাকিয়ে দেখলাম নিজাম ফকির। সে একটা চাটাইয়ের আসনে বসে আছে, পাশেই তার পোষ্য মাটি খুঁটে কিছু খাচ্ছে। নিজাম ফকিরের আসনের সামনে দুটো মাথার খুলি বিশেষ পদ্ধতিতে সাজানো। কাল অবশ্য এই দুটো দর্শন পাইনি। জানি না কেন মানুষটার প্রতি কেমন একটা ভরসা জন্মালো। এগিয়ে গেলাম তার দিকে। সে আমায় একটা জায়গা দেখিয়ে বলল, বস বস। আমি বসতেই সে বলল, তা কাল রাতে তোদের পিকনিক কেমন হলো বেটা? আমি দারুণভাবে বুঝলাম আমার কথাই আমাকে ফিরিয়ে দিচ্ছে, তাই মাথা নামিয়ে বসে রইলাম। নিজাম ফকির আবারও বলে চলল, তোরা কেউ তাকে বন্দি করতে পারবি না রে, এটা একমাত্র আমি পারবো, তাই তো এরকম ব্যবস্থা করছি, বুঝলি? নিজাম ফকিরের সাথে কথা বলতে বলতে বেলা অনেকটাই গড়িয়ে গেল। আমি উঠে পড়লাম ফেরার জন্য। নিজাম ফকির গুরুগম্ভীর স্বরে বলল, যদি কোনোভাবে তাকে এখানে টেনে আনতে পারিস তাহলে জেনে রাখিস আমি তাকে ঠিক মুঠোয় পুড়ে ফেলবো, যত বড় ভয়ঙ্করী সে হোক না কেন। আমি এক পলক স্থির দৃষ্টিতে দেখলাম নিজাম ফকিরকে, তারপর ধীর পায়ে ফিরতে শুরু করলাম। আবার উল্টো দিকে জঙ্গল ধরে এগিয়ে গেলাম। আরও বেশ কিছুটা ভেতরে ঢোকার পর একটা গাছের তলায় বসলাম। খুব খিদে পেয়েছে, তাই সঙ্গে আনা খাবারটা দিয়ে লাঞ্চ সেরে নিলাম। আমি এখন যেন একটু টায়ার্ড ফিল করছি। গাছটায় ঠেস দিয়ে আর একটু বিশ্রাম নিতে ইচ্ছে হলো। কখন যে চোখে আঠা লেগে গেছে বুঝতে পারিনি। ঝিঁঝির আওয়াজটা কানে যেতে ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলতেই চমকে উঠলাম আমি। অন্ধকার জঙ্গলের মধ্যে চাদর বিছিয়ে দিয়েছে। ঝুঁটিতে উঠে দ্রুত ফিরতে শুরু করলাম। বেশ কিছুটা যাবার পর দেখলাম প্যাট আমার মতোই ফিরছে। আমাকে দেখে বলল, ভাই, একটা হরিণের পিছনে দৌড়াতে গিয়ে বড্ড দেরি হয়ে গেল।
ভাবলাম কয়েকটা ফটোশ্যুট করব, কিন্তু ওই তোমাদের এপিকে আছে না, মায়াবী হরিণী। কিন্তু প্যাটের হাসির আওয়াজটা বাতাসে ছড়িয়ে পড়ার আগেই বেশ কিছুটা দূর থেকে কয়েকটা গুলির আওয়াজ ভেসে এলো, আর তার সাথে সাথেই মহিলার কণ্ঠের তীব্র আর্তনাদ। আমি ভয়ে বেশ কিছুটা নড়ে উঠলাম, প্যাটের দিকে তাকালাম, দেখলাম তার চিবুক ভীষণ কঠিন। একটু পরে শব্দটাকে লক্ষ্য করে প্যাট এগিয়ে যেতে যেতে বলল, ফার্স্ট মিস্টার সাহা, সে এসে গেছে। আমার বুকের ভেতর কেউ যেন ড্রাম বাজালো, মনের ভিতর প্রতিধ্বনিত হলো, সে আসে অন্ধকারে, রক্ত মারিয়ে। আমি দ্রুত প্যাটকে অনুসরণ করলাম, যেতে যেতেই শুনতে পেলাম আরও কয়েকটা গুলির আওয়াজ, আর সাথে সাথেই পুরুষ কণ্ঠের তীব্র আর্তনাদ। শব্দের উৎসস্থলটার কাছে গিয়ে দৃশ্যটা দেখেই হৃৎপিণ্ড ভয়ে চুপসে গেল আমার। প্যাটও দাঁড়িয়ে গেছে পাথর হয়ে। প্যাটের হাতের জ্বলতে থাকা টর্চের আলোয় দেখলাম মিস সরকারের দেহটা মাটিতে পড়ে ছটফট করছে। ডান দিকের পাটা কেউ নির্দয়ভাবে কেটে দিয়েছে, রক্তস্রোতের মতো বইছে সেখান থেকে। একটু দূরে মিস্টার পুরকাইতের দেহটাও রক্তস্নাত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। কিন্তু তখনও বুঝতে পারিনি এর চেয়েও ভয়ঙ্কর কোনো দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। একটা কচমচ শব্দে তাকালাম সামনের অন্ধকারে, আর তাকাতেই হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলায় আটকে গেল। একটু দূরে অন্ধকারের মধ্যে ভেসে রয়েছে খারুস, আর তার হাতে ধরা টাঙ্গিটা থেকে তখনও ঝরছে তাজা লাল রক্ত টপ টপ করে। খারুস একটা মানুষের পাকে চিবিয়ে খেয়ে চলেছে কচমচ করে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে প্যাট আর আমি দুজনেই যেন পাথর হয়ে গেলাম। প্যাট ইশারা করলো ফেরার জন্য। আমি আর প্যাট প্রায়ই নিঃশব্দে ফিরতে শুরু করলাম অন্ধকার টপকে তাঁবুর দিকে। কানে শুধু তীরের মতো এসে বিঁধল কোনো এক নরখাদকের মাংস চিবিয়ে খাওয়ার আওয়াজ। প্যাট আর আমি কাল একটা তাঁবুতেই রাত কাটিয়েছি। কাল রাতেই প্যাট পরিকল্পনাটা আমায় বুঝিয়ে দিয়েছে। আমি সকালেই একটা বন মুরগি ধরে এনেছি প্যাটের কথা মতো। খারুসকে ফাঁদে ফেলার একটাই উপায়, তাকে কাঁচা মাংস খেতে দেওয়া। আর প্যাটের কথা অনুযায়ী সে মুরগি খুব পছন্দ করে। প্যাট মুরগিটা একটা কাঁচের বড় ঘরের মতো তৈরি করে তার ভিতর রাখতে রাখতে বলল, এই ট্র্যাপটা অনেক আগেই মনে মনে ঠিক করে রেখেছিলাম, তাই আবারও আমার এখানে আশা করছি তাকে বন্দি করতে পারবো। দেখা যাক কি হয়। আমি সন্ধে নামার জন্য অপেক্ষা করছি, জানি সে আসবেই। কিন্তু সন্ধে গড়িয়ে রাতের দিকে অনেকটাই এগিয়ে গেল, খারুস এলো না। উঠবো করছি ঠিক তখনই প্রায় গায়ের উপর দিয়ে একটা মুরগি শব্দ তুলে ছুটে গেল। চমকে তাকিয়ে দেখলাম সে এসে গেছে। ওই তো অন্ধকারে ভেসে রয়েছে তার অবয়ব, হাতের টাঙ্গি থেকে ঝরছে রক্ত টপ টপ করে। প্যাটের দিকে তাকিয়ে দেখলাম তার চিবুক ভীষণ কঠিন। আমায় চাপা স্বরে বলল, এখানে সরে এসো, ওকে কাঁচের ঘরটাই ঢুকতে দাও। আমি নিঃশব্দে সরে এলাম। খারুস কাঁচের ঘরের মুরগির ডাকটা শুনে সেদিকে তাকালো, তারপর চকচকে একটা দৃষ্টি নিয়ে এগিয়ে গেল সেদিকে। খারুস কাঁচের ঘরটাতে ঢুকতেই প্যাট অদ্ভুত কায়দায় ঘরটার মুখটা আটকে দিল। প্যাট কিছু একটা আরও করতে যাচ্ছিল, কিন্তু আর কিছু করার আগেই চকিতে ঘুরল খারুস প্যাটের দিকে। প্যাটের মুখে এখন জয়ের হাসি, কিন্তু মাত্র একটা মুহূর্ত। খারুস হাতের ধারালো টাঙ্গিটা দিয়ে সজোরে আঘাত করলো কাচের দেওয়ালটায়, আর ঘরটা ঝনঝন আওয়াজ তুলে ভেঙে গেল। মুরগিটাও আওয়াজ তুলে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। আমি প্রায় পাথর হয়ে দেখলাম কেমন করে খারুস মুখে একটা আওয়াজ করে তীব্র বেগে ধারালো টাঙ্গিটা নিয়ে লক্ষ্য করে প্যাটের দিকে দৌড়ে এলো। প্যাটও উল্টো দিকে দৌড়তে গেল, আর হাতের কাঁচটা কোনো পাথরে ঠোকর খেয়ে ছিটকে পড়ে গেল। প্যাট কোনো এক অজানা কারণে স্থির হয়ে দাঁড়িয়ে গেল অন্ধকারেই। আর ঠিক তখনই খারুস তার ধারালো টাঙ্গিটা চালিয়ে দিল প্যাটের গলা লক্ষ্য করে। আমি যেন কোনো জাদু বলে পাথর হয়ে গেছি। খারুস এবার প্যাটকে ছেড়ে আমার দিকে ঘুরল, তারপর মুখে তীব্র আওয়াজ করে এগিয়ে এলো ধারালো টাঙ্গিটা নিয়ে।
আমি ঝটিতে ঘুরে দৌড় দিলাম। খারুসও টাঙি টানিয়ে তেল এলো আমাকে লক্ষ্য করে। আমি দিক বিদিক ভুলে জঙ্গল ভেঙে ছুটতে শুরু করলাম। খারুসের ধারালো টাঙি একবার বাতাস কেটে প্রায় আমার কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। আরও বেশ কিছুটা ছোটার পর বুঝলাম আমার দম ফুরিয়ে আসছে, শরীর আর পারছে না। এবার খারুসের উন্মত্ত টাঙ্গিটা যেন আমার গলার কাছে নেমে এলো। আমি দৌড়তে দৌড়তেই একটা লাফ দিয়ে সরে গেলাম। তারপর পাগলের মতো আবারও দৌড়তে শুরু করলাম। একটু পরেই আলোর রেখা দেখতে পেলাম। আমি শরীরের সমস্ত শক্তি উজাড় করে ছুটে গেলাম আলোটাকে লক্ষ্য করে। আরও একটু পরে নিজাম ফকিরের দেখা পেলাম। আসনে স্থির হয়ে বসে আছে। ছুটতে ছুটতেই দেখলাম নিজাম ফকিরের মুখে কঠিন হাসি খেলা করছে। সে দ্রুত একটা পাত্র তুলে রক্ত দিয়ে স্নান করাতে শুরু করলো মুরগিটাকে। আমি দৌড়ে তার কাছে পৌঁছাতেই শুনতে পেলাম সেই দুর্বোধ্য ভাষার মন্ত্রোচ্চারণ। আমি নিজাম ফকিরের কাছে গিয়ে থেমে গেছি। পেছনে তাকিয়ে দেখলাম খারুসও থেমে গেছে। ভীষণ আক্রোশে জ্বলছে তার চোখ দুটো। মুখ দিয়ে গড়গড় করে বের হয়ে আসছে শিকারকে ফসকে যাওয়ার ক্রোধের আওয়াজ। চকিতে নিজাম ফকিরের দিকে ঘুরলাম। দেখলাম সে সামনে রাখা মাথার খুলির একটাকে তুলে তার মধ্যে মুরগির মাথাটাকে ঢুকিয়ে দিল, আর কঠিন মুখ করে হ্যাঁচকা টানে ছিঁড়ে দিল মুরগির ডানা দুটোকে। মুরগিটা ওই অবস্থাতেই ছটপট করে উঠল। টাঙ্গিটা মাটিতে পড়ার আওয়াজে আবারও আমি ঘুরে খারুসের দিকে তাকালাম। দেখলাম তার হাত দুটো কাঁধ থেকে খসে পড়ে গেছে। যন্ত্রণার একটা চিৎকার বের হয়ে আসছে তার মুখ থেকে। আর একটু পরেই নিজাম ফকির মুরগির মাথাটা খুলির ভেতরে ঢুকিয়ে সজোরে একটা প্যাঁচ দিল, আর মুরগির গলাটা দেহ থেকে ছিন্ন হয়ে পড়ে গেল মাটিতে। সাথে সাথেই খারুসের দেহটা তীব্র আওয়াজ তুলে ধোঁয়ার এক কুণ্ডলি হয়ে বাতাসে ঘুরতে লাগলো। নিজাম ফকির আসন ছেড়ে উঠে দ্বিতীয় মাথার খুলিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল সেদিকে। আর ধোঁয়ার কুণ্ডলিটা একটা দড়ির মতো পাক খেয়ে প্রবেশ করলো মাথার খুলিটার মধ্যে। সাথে সাথেই চরম এক নিস্তব্ধতায় ভরে গেল চারপাশ। নিজাম ফকির একটা চওড়া হাসি দিয়ে বলল, এই বনকাটির জঙ্গলকে খারুসের আতঙ্ক থেকে মুক্ত করে দিলাম চিরদিনের মতো। এখন এ আমার বিটি হয়ে থাকবে আমার সাথে। যা বেটা, ফিরে যা নিজের তাঁবুতে, আর কোনো ভয় নেই। আমি ধীর পায়ে প্রায় অবসন্ন শরীরটা নিয়ে অন্ধকার টপকে ফিরতে শুরু করলাম নিজের তাঁবুর দিকে। সকাল হতেই তৈরি হয়ে নিলাম। তাঁবুগুলো গুটিয়ে নিয়ে গাড়ির পিছনে তুলে দিয়েছি। ব্যাগগুলোও তুলে দিয়েছি গাড়িতে। এগুলো জমা দেব স্থানীয় থানায়। জানি সেখানে বেশ কিছুটা ঝামেলা পোহাতে হবে আমাকে। তাছাড়া মিস্টার পুরকাইত, মিস সরকার এবং প্যাটের দেহটাও তুলে আনার ব্যবস্থা করতে হবে। গাড়িতে উঠে বসে আরও একবার তাকালাম তাঁবু খাটানো জায়গাগুলোর দিকে। সেখানে তখনও অস্থায়ী বাসস্থানের চিহ্ন। কয়েক মুহূর্ত আগেও এখানে দুটো দেহাতি মানুষ আশ্রয় নিয়েছিল খারুসকে বন্দি করার জন্য। নির্দয়ভাবে তাদের প্রাণ দিতে হয়েছে খারুসের হাতেই। প্যাডের মুখটা মনের পর্দায় ভেসে উঠল। চোখ দুটোতে বাষ্প জমে গেল অজান্তেই। বুকের ভিতর একটা কষ্ট পাকদণ্ডি দিয়ে উঠে এলো আমার। মনে মনে বললাম, ক্যাপ্টেন, স্যালুট তোমায়। তারপর দ্রুত গাড়িটা স্টার্ট দিয়ে ফিরতে শুরু করলাম। ফিরতে ফিরতে শুধু মনে হলো এ জঙ্গলের ঘন গাছের সারির অদৃশ্য রোমাঞ্চে এখনও যেন লেগে আছে কোনো একজনের রক্ত ভেজা পায়ের ছাপ।